অনির্বাণের শ্রাদ্ধের দিনই এবার বিশাল বড় এক সুখবর পেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের শ্রাদ্ধের দিন যখন রাইয়ের গোটা পরিবার থেকে শুরু করে অনির্বাণের অফিসের কালিগসরা থেকে শুরু করে সকলে এসে একসঙ্গে জড়ো হয়, ঠিক সেই সময় সকলে মিলে অনির্বাণের মাকে বলতে থাকে যে সত্যি আন্টি, আসলে আমরা কী বলে আপনাকে সান্ত্বনা দেবো সেই ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। অনির্বাণ স্যারের এরকম অকাল মৃত্যুতে আমরা সত্যিই শোকাহত। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে তোমরা শোকাহত হলেও যার কিনা স্বামী সে তো আর শোকাহত না, সে তো যথেষ্ট পরিমাণে আনন্দে আছে। ভেতরে ভেতরে চেহারার উপরে যাই দেখানোর চেষ্টা করুক না কেন, কারণ তার অভিনেতা তোমরা কোনো মতে বুঝে উঠতে পারবে না, তাই না? কিন্তু আমার ছেলে হারিয়েছি, আমি একমাত্র বুঝছি যে এর যন্ত্রণাটা ঠিক কতটুকু। এই শোক আমি কাউকে বলে বোঝাতে পারবো না। অন্যদিকে কথা বলা মাত্রই নীলু বলতে থাকে যে আন্টি, আপনি এই কথাটা ভাষায় যতই বলে প্রকাশ করার চেষ্টা করুক না কেন, আমি অন্তত আপনার ফিলিংসটা বুঝতে পারছি যে আপনার ভেতরে সব কিছু দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। আর হবে নাই বা কেন বলুন তো? একমাত্র সন্তান ছিল অনির্বাণ দাদাভাই আপনাদের, আর সেই সন্তানটাকেও যে এরকম করে নির্মমভাবে কেউ হত্যা করার চেষ্টা করবে, সেটাকে আপনারা কোনোদিনও স্বপ্ন ভেবেছিলেন বলুন তো? কেই বা ভেবেছিল যে এরকম করে হানিমুনে নিয়ে যাওয়ার মিথ্যে তালবাহানা করে অনির্বাণ দাদাভাইকে নিয়ে যে আমারই নিজের বোন এরকমভাবে নির্মমভাবে অনির্বাণ দাদাভাইকে হত্যা করবে? ঠিক সেই সময়ে রায় ধৈর্য ধরে চুপ করে বসে থাকে এবং বলতে থাকে যে নীরু, তুই যে কাজটা করার চেষ্টা করছিস সেটাতে আর যাই হোক না কেন, তুই আমার সংসার জীবনটাকে সর্বনাশের দিকে ঠেলে দিতেও পারলো। আমার সর্বনাশ তুই এখনো পর্যন্ত করে উঠতে পারিসনি, কারণ তুই যে জিনিসটা ভেবে খুশি হচ্ছিস যে হয়তো বা রায় দিদিভাইয়ের উপরে তোর প্রতিশোধ নেওয়াটা সম্পূর্ণ হলো, সেটা কোনোদিনও হতে দিব না আমি, কারণ আমি আমার অনির্বাণকে ফের একবার ফিরিয়ে এনে তোর মুখে জামা ঘষে দেবো, এই তুই দেখে নিস। অন্যদিকে স্রোত বলতে থাকে যে মিস দিভাই, তোর মুখে কি কিছু আটকায় না বলতো? তুই কেন সবসময় এরকম করে রায় দিদিভাইকে সবসময় ছোটো করার চেষ্টা করিস বলতে? তোর কী লাভ হয় বলতো? আজকে এরকম একটা শ্রাদ্ধের দিন যেখানে কিনা সকলে অনির্বাণ দাদাবের মঙ্গল কামনা করার জন্য এখানে এসে বসেছে, সেখানেও কি তোর নিজের মনের বিষগুলো না উগলানোই চলছিল না? ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে স্রোত থাক, আর তুমি ভালো মানুষ সেজে তোমার রায় দিদিভাইয়ের হয়ে তরফদারি করে তোমার রায় দিদিভাইয়ের দোষগুলোকে ঢাকার চেষ্টা করো না। নীলু এমন কী বা খারাপ বলেছে বলো তো? তোমরা তো ইচ্ছাকৃতভাবে সকলে মিলে তোমার রায় দিদিভাইয়ের দোষগুলোকে ঢাকার চেষ্টা করছো, কিন্তু যতই চেষ্টা করো না কেন আইনের চোখকে কোনো মতেই ফাঁকি দিতে পারবে না তোমরা। আইনের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ না। অনির্বাণের শ্রাদ্ধ চলাকালীনই হঠাৎ করেই যখন রাইয়ের মাথা ঘোরাতে শুরু করে দেয়, ঠিক এক পর্যায়ে কিছুক্ষণ বাদেই রাই যখন অচেতন হয়ে রাইয়ের বৌমনির কোলে ঢলে পড়ে, তখনই রাইয়ের বৌমনি চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে রাই, তোমার কী হলো? রাই, তুমি কথা বলছো না কেন? রাই, তুমি কথা বলো। ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে স্রোত, তুমি একটু দেখো না রাইয়ের কী হলো, ও কথা বলছে না কেন? তখন স্রোত বলতে থাকে যে রাই দিদিভাই সম্ভবত জ্ঞান হারিয়ে ফেলেছে, পালস চলছে এখন। দাদাভাই তুই তাকিয়ে দেখছিস কি? এক্ষুনি রাই দিদিভাইকে নিয়ে ওর রুমে শুয়ে দে, আর কেউ একটু প্লিজ তাড়াতাড়ি ডক্টরকে কল করো। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে শুরু হয়ে গেল মেয়েটার অভিনয়, আর জায়গা পেল না অভিনয় করার। ঠিক সেই সময় ডক্টর চলে আসে এবং ডক্টর রাইকে অবজার্ভ করা মাত্রই বলতে থাকে যে ইটস আ গুড নিউজ, উনি কনসিভ করেছে, উনি অন্তঃসত্ত্বা। ঠিক এই কথা শোনা মাত্রই রাইয়ের মা এবং সকলে কান্নায় ভেঙে পড়ে এবং ডক্টর বলতে থাকে যে আপনারা কাঁদছেন কেন বলুন তো? ওনার হাজব্যান্ড কোথায়? তোরা ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।